গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের নায়িকা ইউনকে দেখতে পাই, যে কিনা আসলে একটা রোবট ছিল। এখানে আরো অনেক কটা রোবট ছিল, আর তাদের রাগের পরীক্ষা চলছিল, কারণ এই সমস্ত রোবটেরা শুধুমাত্র মানুষদের মারার কথা বলতো, তাই এদেরকে আলাদা করে রাখা হয়েছিল। এরপর তাদের সবাইকে প্রশ্ন করা হচ্ছিল, তোমরা সাধারণ মানুষদের সাথে হাঁটছো, যদি তোমাদের গায়ে কেউ ধাক্কা মেরে দেয় তবে তোমরা কি করবে? তো প্রথমটা উত্তর দেয়, সে তো পা ভেঙে দেবে। আর দ্বিতীয়টা উত্তর দেয়, সে তার চোখ তুলে নেবে। আর 3 নম্বর মেয়েটা উত্তর দেয়, সে তো তাকে পঙ্গু বানিয়ে দেবে। এরপরে তাকে আবার সুস্থ হতে দেবে, আর বারবার তার সাথে একই কাজ করবে। অফিসাররা তো পুরোই শক হয়ে যায়, এই সমস্ত রোবট অনেক বেশি ভাইলেন্ট। এরপরে তারা ইউনকে জিজ্ঞাসা করে, সে তাদেরকে ক্ষমা করে দেবে আর যেতে দেবে। অফিসার তো খুশি হয়ে যায়, যাই হোক একটা রোবট তো ঠিক আছে। কিন্তু তখন ইউন বলে ওঠে, এরপরে আমি সেই লোকটাকে জীবিত কবর দিয়ে দেবো যে আমাকে ধাক্কা মারবে। তো অফিসাররা তো পুরো শক হয়ে যায়, এদের মধ্যে তো কেউ ঠিক হয়নি। তো তারা ডিসাইড করে তারা এদেরকে ঠিক করার জন্য প্ল্যান বি শুরু করবে। এর মানে তাদেরকে সাধারণ মানুষদের সাথে রাখবে আর একটা ফ্যামিলি দেবে ঠিক হওয়ার জন্য। এরপর আমরা দেখতে পাই আমাদের মেন লিড জিয়ানকে, যে কিনা ইউনকে সাধারণ মানুষদের মাঝখানে নিয়ে আসে, আর সে তার গলায় একটা চিপ ঢুকিয়ে দেয়। এই কারণে ইউনের অনেক বেশি ব্যথা হচ্ছিল, আর সে বলছিল আমার মানুষদের সাথে থাকা পছন্দ না, তবে আমাকে এখানে কেন আনা হয়েছে? আমার তো শুধু ফাইটিং করা পছন্দ। তো জিয়ান তাকে বোঝাতে শুরু করে, সে মানুষদের মাঝে থাকলে তবেই তো মানুষদের ভালোবাসা বুঝতে শিখবে, আর তবেই তো পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্ট হবে না। তো ইউন বলছিল, একটু আগে তুমি তো আমাকে অনেক ব্যথা দিলে, কিন্তু তবুও তো আমি তোমাকে মারিনি, এর মানে আমি ঠিক আছি। তো জিয়ান তাকে বোঝায় আর বলে, তোমাকে এই পরীক্ষাটা পাস করতে হবে। এরপরে সে তাকে বাইরে নিয়ে যায়। এরপর তাকে বলে, দেখো আজ থেকে তোমার এইটা ঘর, আর তোমার 4টে ভাই আছে, একটা বাবা আছে, আর একটা সৎ মা আর সৎ বোন আছে। তো ইউন বলে, তবে কি আমার মম নেই? তো সে বলে, তোমার মম তোমাকে জন্ম দেওয়ার সময় মারা গেছে, আর এটাই সেই কারণ যে কারণে তোমার বাবা আর তোমার 4 ভাই তোমাকে ঘৃণা করে। তবে বলো তুমি কি ভালোভাবে তোমার পরীক্ষায় পাস করতে পারবে? তো সে বলছিল, আমি প্রথমবার এমন একটা পরীক্ষা দিতে চলেছি যেখানে আমাকে ফ্যামিলির সাথে এমনভাবে থাকতে হবে, তো আমি তো জানি না আমাকে কি করতে হবে। তো জিয়ান তাকে বলে, খুব সাধারণ বিষয়, তোমাকে শুধুমাত্র ওই জিনিসটা হাসিল করতে হবে যেটা শুধুমাত্র তোমার, আর কেউ যদি তোমাকে পরেশান করে তবে তোমার তাদেরকে ভালোভাবে সবক শেখাতে হবে। তো ইউন তো খুশি হয়ে যায় আর বলে, তবে তো আমি এই পরীক্ষায় খুব ভালোভাবে পাস করব। এরপরে ইউন যখনই তার ঘরে প্রবেশ করে, তো তার স্টেপ মম তাকে দেখা মাত্রই খুশি হওয়ার নাটক করতে থাকে, আর সে বলতে থাকে, ফাইনালি আমাদের মেয়ে ঘরে চলে এসেছে। জানি না তারা কত খারাপ লোক ছিল যারা তোমাকে চুরি করেছিল, তুমি এখন ঠিক আছো, পুরো ফ্যামিলি তোমার সাথে দেখা করে অনেক বেশি খুশি হয়েছে। তো ইউন বলছিল, পুরো ফ্যামিলি? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। তো স্টেপ মম তার মেয়েকে আওয়াজ দিতে শুরু করে। তো এখানে ইউনের স্টেপ সিস্টার তাকে বলতে শুরু করে, এখন তুমি ঘরে এসে গিয়েছো, তো আমি তোমাকে বলে দেই, এই ঘরে সবথেকে প্রিয় মেয়ে হলাম আমি, আর তোমাকে আমার নিয়ম অনুযায়ী থাকতে হবে, আর ভালোভাবে তুমি ড্যাড আর ভাইদের থেকে দূরে থাকো, কারণ তারা তো তোমাকে এমনিতেও পছন্দ করে না। এখন থেকে তোমাকে আমার সমস্ত কথা শুনতে হবে, আর আমাকে সম্মান দিয়ে মিস বেবি বলে ডাকতে হবে। তখনই সৎ মা তার মেয়েকে বলছিল, তুমি তোমার বোনের সাথে এমনভাবে কেন কথা বলছো? এরপরে সে ইউনকে বলছিল, সে একটু ছোট আছে না, তুমি যেহেতু বড় বোন তাই একে ক্ষমা করে দাও। তো ইউন বলছিল, ঠিক আছে। তো স্টেপ মম মনে মনে ভাবছিল, এই মেয়েটাকে তো আমি খুব সহজেই হ্যান্ডেল করে নেব, আর সময় মতো সুযোগ বুঝে একে উচিত শিক্ষা দেব। তখন ইউন সেখানে এসে তার স্টেপ সিস্টার বেবিকে চেয়ার মেরে একটু শিক্ষা দিয়ে দেয়, আর বলে, আমি মনে কোনো রাগ পুষে রাখি না, কারণ আমি সঙ্গে সঙ্গে বদলা নেওয়াতেই বিশ্বাস করি। বেবি তো চিৎকার করছিল, ড্যাড আর ভাইদের আসতে দাও, তারপরে আমি তাদেরকে তোমার সম্পর্কে বলে তোমাকে এখান থেকে কিভাবে বের করি। স্টেপ মম বলছিল, তুমি আমার মেয়েকে এইভাবে কিভাবে মারতে পারো? সে তোমাকে যাই বলুক না কেন। তো ইউন বলছিল, আমি তাকে মেরেছি কোথায়? আমি তো শুধুমাত্র চেয়ারটাকে ঠেলে দিয়েছি, তার পা যদি সামনে চলে আসে তো আমি কি করতে পারি? বেবি খুব রাগ করে চিৎকার করতে থাকে, তুমি আমাদের ফ্যামিলির কেউ না, তুমি এখান থেকে বেরিয়ে যাও। তো ইউন বলছিল, আমি এখান থেকে যাচ্ছি না, আর সে মনে মনে বলছিল, আমি এখানে থেকে আমার পরীক্ষায় পাশ করেই যাব। তখনই সেখানে ইউনের সব থেকে বড় ভাই স্যান চলে আসে, আর তাড়াতাড়ি বেবি তাকে বলতে শুরু করেছিল, ভাই দেখো সিস্টার সবে মাত্র ঘরে এসেছে আর আমাকে মারা শুরু করে দিয়েছে, দেখো সে আমার পায়ে চোট দিয়েছে। সৎ মা এখানে নিজের মেয়ে সাইড নিচ্ছিল, তাকে আরো বেশি প্রভোগ করছিল, আর সে বলছিল, এমনিতেও সে তো গ্রাম থেকে এসেছে, সে আর কি জানবে, সে তো একটু অসভ্য হবেই। তো ইউন মনে মনে ভাবে, এও তো আমাকে ঘৃণা করে তাই না? সত্যি এই ফ্যামিলির সব কটাই তো পুরো কাজটা, ঠিক আছে কোনো ব্যাপার না, আমি সবার সাথে এক এক করে লড়ে নেব। বেবি ওদিক থেকে বলছিল, এইবার দেখো ভাই তোমাকে কিভাবে মারবে। ইউনেরও সেটা মনে হয়, তাই সে বলছিল, তুমি কি আমাকে মারতে চাইছো? কিন্তু এখানে শ্যান তো ইউনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, তার ছোট বোনকে সে ফাইনালি পেয়ে গিয়েছে, আর সে সঙ্গে সঙ্গে তাকে হাগ করে নেয় আর তাকে ওয়েলকাম হোম বলতে থাকে। এই দৃশ্য দেখে স্টেপ মম আর স্টেপ সিস্টার পুরো অবাক হয়ে যায়। এখানে সেন বলছিল, তুমি ছোটবেলা থেকে কত কষ্ট সহ্য করেছো, এখন তুমি ফিরে এসেছো, তাই তুমি চিন্তা করো না, তোমার ভাই আছে তোমাকে প্রোটেক্ট করার জন্য। আমাকে বলো, কে তোমাকে বুলি করছিল? ইউন তো পুরো শক হয়ে যায়, এটা কি হলো? এরপরে সে তাকে বলে, ধন্যবাদ ভাই, আমি পুরোপুরি ঠিক আছি। এরপরে সে বলে, তবে ঠিক আছে তুমি নিজের রুমে চলে যাও, আজকের মতো অ্যাডজাস্ট করে নাও, কালকে আমি তোমাকে তোমার পছন্দ মতো ফার্নিচার কিনে আনতে যাব। তখনই ভেবে তাড়াতাড়ি সেনকে বলতে থাকে, ভাই আমার পায়ে চোট লেগেছে,
তো সে বলছিল চোট লেগেছে তো ডক্টরের কাছে যাও। আমি কি কোনো ডক্টর নাকি? আর সে তো ইউনকে তার সাথে যেতে বলছিল। তো বেবি বলছিল তো ভাই তুমি এতটা বায়াসড কিভাবে হতে পারো? আমিও তো তোমার বোন। তো সেন পরিষ্কার মানা করে দেয় তুমি আমার বোন কিভাবে হতে পারো? তোমার মধ্যে কি আমার মায়ের রক্ত আছে? এমনটা বলে সে ইউনের সাথে সেখান থেকে চলে যায়। এখানে বেবি আর তার সৎ মা পুরো শক হয়ে যায়। বেবি তার মাকে বলছিল আসলে ভাইয়ের কি হয়ে গিয়েছে, এ তো সব থেকে বেশি ঘৃণা ওই ইউনকে করতো তাই না? তো সৎ মা তার মেয়েকে বোঝাচ্ছিল তুমি চিন্তা করো না, তোমার ভাই কিছু করেনি তো কি হয়েছে, তোমার বাবাকে বলে এই মেয়েটাকে এখান থেকে বের করে দেবো। অন্যদিকে স্যান ইউনকে তার রুম দেখানোর জন্য নিয়ে গিয়েছিল আর তাকে বলছিল এই রুমটা সব থেকে ভালো, আর এখানে সানলাইটও আসে, আর এর পাশের রুমটা আমার, তো যখনই তোমার কোনো কিছুর প্রয়োজন পড়বে তুমি আমাকে বলবে। তো ইউন তাকে ধন্যবাদ জানায় আর জিজ্ঞাসা করে সে আসলে তার জন্য এত কিছু কেন করছে, তুমি তো আমাকে ঘৃণা করো তাই না? তো সে বলছিল তুমি আমার বোন, আমি তোমাকে ঘৃণা কিভাবে করতে পারি? তো ইউন বলছিল আচ্ছা তবে ছোটবেলায় আমাকে ওই চোরদের কাছে কে ছেড়ে এসেছিল? তো সে বলছিল এটা আমার ভুলের কারণে হয়েছিল, তবে কি তুমি তোমার ভাইকে ক্ষমা করবে না? আমার থেকে যে এত বড় ভুল হয়ে গেছে। এরপরে ইউন মনে করতে থাকে জিয়ান তাকে তার ভাইদের ইনফরমেশন দিয়েছিল আর বলছিল তার যে সব থেকে বড় ভাই সেন আছে আর তার আইকিউ লেভেল সব থেকে বেশি আর সে অনেক বেশি চালাক, তাই সে যেন তার কথায় গলে না যায়। তো ইউন মনে মনে ভাবছিল এমনিতেও কনসা আমি বেশি দিন এখানে থাকতে চলেছি, একবার শুধু আমার পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাক তবে তো আমি এখান থেকে চলে যাব, তারপরে আমি আমার এজেন্টের কাজ করব। এরপরে সেন বলে চিন্তা করো না, আমি বাকি ভাইদেরও কল করে এখানে ডেকে নিচ্ছি আর আমরা সবাই তোমার জন্য ওয়েলকাম পার্টি রাখতে চলেছি, এমনিতেও তুমি এতদিন পরে ফিরে এসেছো। তো ইউন বলছিল তোমাদের যা ইচ্ছে, তো এখন এখান থেকে বাইরে যাও, আমি রেস্ট করতে চাই। তো সেন সেখান থেকে বাইরে চলে যায়। এরপরে ইউন জিয়ানকে কল করে বলছিল আমি অনেক বেশি বোর হচ্ছি আর এখানে আমার উপরে কোনো এক্সপেরিমেন্টও করা হচ্ছে না আর না আমাকে কোনো টাস্ক দেওয়া হচ্ছে, তাছাড়া এখন তো আমার কাছে কোনো কাজ নেই, তবে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলে যাও। তো জিয়ান বলছিল আচ্ছা এমন ব্যাপার, ঠিক আছে তবে আমি তোমাকে একটা টাস্ক দিচ্ছি তোমার বোরিং ভাব কাটানোর জন্য। এরপরে সে তার একটা আইডেন্টিটি বলে, আসলে সে একজন সিক্রেট পেন্টার যে কিনা অনেক বেশি বিখ্যাত আর এখন তাকে পেন্টিংয়ের কাজ করার জন্য যেতে হবে। তো এই কথা শুনে ইউন তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সেই কাজ করার জন্য বেরিয়ে পড়ে। এরপরে আমরা সেনকে দেখতে পাই যে কিনা তার বাবাকে কল করে বলছিল ইউন ঘরে চলে এসেছে। তার বাবা তো একদম খুশি ছিল না, সে বলছিল আমি আজকের ব্যস্ত আছি, একটা পার্টিতে যেতে চলেছি। তো সেন বলছিল ড্যাড তোমার নিজের মেয়ের থেকে কি বেশি পার্টি ইম্পর্টেন্ট? তো তার ড্যাড বলছিল সে অক্সান পার্টি তার জন্য কতটা ইম্পর্টেন্ট আর তার ইউনের জন্য কোনো যায় আসে না, এমনটা সে বলে দেয়। এমনটা বলেই সে কল কাট করে দেয়। এরপরে ইউন যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তো সেন তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? তো ইউন বলছিল আমি বাইরে যাচ্ছি আর আমি আজকে রাত্রে ঘরে ফিরবো। তো সেন বলছিল আজকের আমরা পুরো ফ্যামিলি তোমার জন্য ওয়েলকাম পার্টি রাখতে চলেছিলাম। তো ইউন বলছিল আমি তো কাউকে দেখতে পাচ্ছি না যে কিনা আমাকে ওয়েলকাম করতে চাইছে, আর এমনিতেও বেবি আমাকে বলেছিল এই ঘরে আমাকে কেউ পছন্দ করে না। স্যান বলে এমনটা কিভাবে হতে পারে, এমনিতেও ড্যাড আজকের একটু বিজি আছে তাই সে আসতে পারবে না, কিন্তু আমরা সমস্ত ভাইরা মিলে তোমার জন্য পার্টি অ্যারেঞ্জ করব। তো ইউন বলছিল তবে আমার বাকি ভাইরা কোথায়, তাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না। তো সে বলছিল দাঁড়াও আমি তাদের কল করে ডেকে নিচ্ছি। তো ইউন বলছিল এখনই আমার সামনে কল করো। তো স্যান তার দ্বিতীয় ভাইকে কল করে যে কিনা একজন ডক্টর ছিল, আসলে সে ইউনের সাথে দেখা করবে না বলে সার্জারির বাহানা করে আর না বলে দেয়। তার সাথে কথা বলার পরে স্যান তাকে বলে তোমার দ্বিতীয় ভাই কাজে ব্যস্ত আছে, টাকার তো সবসময় দরকার হয় তাই না? তো ইউন বলছিল কোনো ব্যাপার না, 3 নম্বর ভাইকে কল করো। তো স্যান তার 3 নম্বর ভাইকে কল করে যে কিনা একজন বাস্কেটবল প্লেয়ার ছিল। সে বলছিল আমি আমার গেম খেলতে ব্যস্ত আছি আর সে বলে দেয় সেও ইউনের সাথে দেখা করতে চায় না। আর এমনভাবে সেন চতুর্থ জনকেও কল করে যে কিনা একজন ক্যাপ্টেন ছিল আর সেও নিজের কাজ করছিল আর সেও ইউনের সাথে দেখা করতে মানা করে দেয়। তো ইউন বুঝতে পারে আর বলে দেখেছো কেউই আমাকে ওয়েলকাম জানাতে চায় না, তবে আমি এখন যাচ্ছি। তো সে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ? তোমার বন্ধুর সাথে দেখা করতে। তো ইউন বলে না আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। এরপরে ইউন যখন জিয়াংয়ের সাথে দেখা করে আর তার পাশে এসে বসে সে তো তাকে দেখা মাত্র অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে সে বলছিল মনে হচ্ছে তুমি তোমার ফ্যামিলিতে খুব ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারছো। তো ইউন বলছিল ভালো হবে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। এই কথা শোনা মাত্রই তো জিয়াং শক হয়ে যায়, সে বলে না। তো ইউন বলে কেন নয়, দেখো এমনিতেও আমাকে তো লাভ শিখতে হচ্ছে, তবে সেটা শুধুমাত্র ফ্যামিলি লাভ কেন, তুমি আমাকে ভালোবাসো আর আমি যদি তোমাকে ভালোবাসি তবে কতটা ভালো হবে। জিয়াং তাকে মানা করে দেয়। তো ইউন রাগ করে, জিয়াং তার রাগ ভাঙাতে শুরু করে। এরপরে সে তাকে অক্সান পার্টিতে নিয়ে যায়। তখনই জিয়াংকে যে লোকটা ওয়েলকাম জানাচ্ছে সে তাকে মাস্টার বলে ডাকছিল। এই কথা শোনার পরে ইউন শক হয়ে যায় আর ভাবে তবে কি এর এজেন্ট অর্গানাইজেশনের বসের ছাড়াও অন্য কোনো পরিচয় আছে। জিয়াং এখানে ইউনকে বোঝাচ্ছিল, তাকে বোঝায় আর এরপরে তাকে ভেতরে নিয়ে যায়। তার কিছু সময়ের মধ্যে ইউনের ড্যাড আর ভাই সেখানে পৌঁছে যায় আর ইউনের ভাইয়ের এমনটা মনে হয়েছিল সে ইউনকে ভেতরে যেতে রেখেছে। আর তার বাবা তাকে বোঝাচ্ছিল সে তো একটা গ্রামের মেয়ে, সে কিভাবে এখানে আসতে পারে। আমরা দেখতে পাই ইউন জিয়াংয়ের সাথে বসেছিল আর মজা করে ক্যান্ডি খাচ্ছিল। এরপরে একটা লোক তাকে ডাকতে আসে কারণ তার পেন্টিং করার সময় হয়ে গিয়েছিল।
এরপরে জিয়াং তাকে তার মুখ থেকে ক্যান্ডি বের করতে বলছিল, কিন্তু ইউন তার হাতে দেওয়ার পরিবর্তে তা এগেস করে তার মুখে দিয়ে দেয় আর তাকে বলে, এটা তো তুমি শিখেছো যে খাবার নষ্ট করতে নেই। এরপরে সে সেখান থেকে চলে যায়। আমরা এখানে দেখতে পাই অক্সান পার্টিতে আসা সমস্ত লোক সেই ফেমাস পেন্টারের জন্য অপেক্ষা করছিল তার পেন্টিং দেখার জন্য। তখনই সেখানে ইউন মাস্ক লাগিয়ে চলে আসে। এরপরে সেখানে অ্যানাউন্স করায় সে হলো সেই সিক্রেট পেন্টার। তারা তো বিশ্বাস করতে পারছিল না এত ছোট্ট একটা মেয়ে এত ফেমাস পেন্টার কিভাবে হতে পারে। তো ইউন এখানে সবার সামনে নিজের পেন্টিং করে দেখায়। সমস্ত লোকেরা তো পুরো অবাক হয়ে যায়, এ একটা ছোট্ট মেয়ে হয়ে এত ভালো পেন্টিং করে। এরপরে এখানে ইউন যে পেন্টিংটা বানিয়েছিল সেটা নিলামি শুরু হয়ে যায় আর সবাই অনেক বেশি বেশি বিডিং করছিল। কিন্তু সবথেকে বেশি টাকা তো ইউনের ড্যাড লাগিয়েছিল আর সে পেন্টিংটাকে 300 মিলিয়ন দিয়ে জিতে নেয় আর সে অনেক বেশি খুশি হচ্ছিল। এরপরে ইউন আবার সেখান থেকে জিয়াংয়ের কাছে চলে আসে। এরপরে তাকে বলছিল, চলো এখন আমাকে বলো আসলে তোমার কোন সিক্রেট পরিচয় আছে। সে সেখানেই তাকে হাক করে জিজ্ঞাসা করছিল। তো এখানে জিয়াংও তো ভাবতে শুরু করে দিয়েছিল, এ তো কোনো রকম ডিফারেন্সই জানে না মেন আর ওমেন কতটা আলাদা হয়ে থাকে আর তাদের এতটা ক্লোজভাবে দাঁড়ানো উচিত না। যখন জিয়াং তাকে নিজের সম্পর্কে বলছিল না সে খুব রেগে গিয়েছিল। সে বলছিল, তুমি তোমার পরিচয় আমার থেকে লুকিয়ে রাখতে চাইছো। তো সে বলছিল, তেমন কোনো বিষয় না, তুমি যখন জানতে চাইছো তবে ইন্টারনেটে সার্চ করে নিয়েও তুমি জানতে পারবে। তো ইন বলছিল, তবে কি তুমি অনেক বেশি ফেমাস। তো জিয়াং বলছিল, বাস তোমার থেকে একটু বেশি ফেমাস। এরপরে জিয়াং ইউনকে তার ঘরে ছাড়তে যায় আর তাকে বলছিল, আজকের তুমি তোমার টাস্ক খুব ভালোভাবে কমপ্লিট করেছো, তো আমি তোমাকে টাস্ক কমপ্লিট করার জন্য গিফট দিতে চাই। তো ইউন বলছিল, কোন গিফট। তো সে তার হাতে তার মুখ থেকে বের করে সেই ক্যান্ডিটায় ধরিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। ইউনের তো অনেক বেশি রাগ হচ্ছিল, সে অর্ধেক ক্যান্ডি রেখে দিয়েছে যা কিনা সে পুরোটাই খেতে পারেনি। এরপর সে বলছিল, দাঁড়াও আমি তোমার সম্পর্কে খোঁজ নিচ্ছি, আসলে তুমি কে। এরপর সে সঙ্গে সঙ্গে তার সম্পর্কে ইন্টারনেটে সার্চ করতে থাকে। তখনই এখানে তার ভাই সেন চলে আসে আর সে দেখছিল সে তো জিয়াংয়ের সম্পর্কে সার্চ করছিল। তো সে বলছিল, এ তো মিস্টার জিয়াং। সে জিজ্ঞাসা করছিল, তবে কি তুমি একে চেনো। তো সে বলছিল, তুমি এর আগে গ্রামে থাকতে তাই হয়তো তুমি জানো না, সে তো অনেক বেশি ফেমাস, কারণ সে এই শহরের সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন আর তার কোয়ালিফিকেশনও অনেক বেশি ভালো। এর সাথে সে অনেক ইয়ং বয়সে একজন সোলজার ছিল, যেহেতু তার ফ্যামিলি বিজনেস চালানোর জন্য কাউকে দরকার ছিল তাই তো তাকে রিটায়ার হতে হয়েছিল। আর তার এত বড় কোম্পানির 40% শেয়ার তো তার কাছেই আছে। সে তো পুরো অবাক হয়ে যায় আর ভাবে, সে যদি এত ধনী হয়ে থাকে তবে সে এজেন্ট অর্গানাইজেশনের জন্য কেন কাজ করছিল, তবে কি সে বোকা আছে। এরপরে সেন তাকে জিজ্ঞাসা করে, তবে কি তুমি মিস্টার জিয়াংয়ের গাড়ি থেকে বের হলে। তো সে বলছিল, হ্যাঁ, সে আমাকে এখানে ছাড়তে এসেছিল। এই কথা শোনার পরে তো সে পুরো শক হয়ে যায় আর সে বলছিল, সে এত বড় বিগ শট হয়ে তোমাকে ছাড়তে এসেছিল। ইউন এখানে জিয়াংয়ের নামে অনেক খারাপ বলছিল কারণ সে তার উপরে অনেক বেশি রেগেছিল। ইউনের ড্যাড সেখানে চলে আসে আর সব কিছু শুনে ফেলেছিল আর সে বলছিল, মিস্টার জিয়াংয়ের নামে এইসব কথা তুমি কিভাবে বলতে পারো, যদি কেউ শুনে ফেলে তো আমাদের ফ্যামিলি বাঁচবে না। এরপরে সে তাকে ক্ষমা চাইতে বলে। ইউন তো ক্ষমা চাইতে রাজি হয় না, সে খুব রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ড্যাড যখন ঘরে আসে তো বেবি তাকে বলছিল, ড্যাড দেখো সিস্টার আমাকে কিভাবে মেরেছে, আমার পায়ে এত বেশি চোট লেগেছে। বেবির চোট দেখে ড্যাড তো অনেক বেশি রেগে গিয়েছিল আর তার উপর চিৎকার করে বলছিল, তোমার মতে তো তোমার মমের একটাও কোয়ালিটি নেই, তুমি তো খুব খারাপ মেয়ে। বেবি তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে ভাবছিল, সিস্টার এখন তো তুমি দেখে নিয়েছো ড্যাড তো শুধুমাত্র আমাকেই ভালোবাসে। এরপরে সৎমা ভালো সাজার জন্য নাটক করে বলে, হাজব্যান্ড তাকে ছেড়ে দাও। তার উপর এত রাগ করে লাভ নেই, কারণ সে গ্রাম থেকে এসেছে, সেই কারণে সে একটু অসভ্য টাইপের আছে। সে যদি বেবের কাছে ক্ষমা চেয়ে নেয় এটাই যথেষ্ট। তো বেবে বলছিল, শুধুমাত্র আমার কাছে ক্ষমা চাইলে হবে না, এ পুরো 1 মাস আমাকে চা সার্ভ করবে। তো সেন বলছিল, আচ্ছা এমনটা লাগছে, তোমরা তো পুরো প্ল্যান করে বসেছিলে। তো বেবে বলছিল, ড্যাড দেখো কিভাবে ভাই বারবার ইউনের সাথ দিচ্ছে। এখানে ড্যাড বলছিল, বেবি সঠিক কথা বলছে, ইউন তাকে এমনভাবে চোট দিয়েছে, তো তার শাস্তি হিসাবে সে 1 মাস ধরে বেবিকে টি সার্ভ করবে। তো সেন আবার একবার তার সাইড নিয়ে বলে, ইউন কোনো ভুল কাজ করেনি, ড্যাড তুমি এমন বায়াস্ট হতে পারো না। প্রথমে তোমার একে জিজ্ঞাসা করা উচিত তার যে চোট লেগেছে তো সে কি কাজ করেছিল যে কারণে ইউন তাকে মেরেছিল। তো স্টেপ মম সেখানে সেই কথাটাকে সামলে নিয়ে বলে, যদি আমরা ইউনকে শুধুমাত্র 1 সপ্তাহের জন্য পানিশমেন্ট দেই, সে শুধুমাত্র 1 সপ্তাহ পর্যন্ত বেবির খেয়াল রাখবে। তো বেবি মেনে নেয় আর বলে, ঠিক আছে, এর জন্য এটা অনেক কম পানিশমেন্ট। আর এখানে স্টেপ মমের তো আলাদাই প্ল্যান ছিল ইউনকে শাস্তি দেওয়ার। এখানে ড্যাড ইউনের উপর চিৎকার করে বলছিল, এখন তো তোমার পানিশমেন্টও কম হয়ে গিয়েছে, তো এতটা তো তোমাকে করতেই হবে। তো ইউনের মনে পড়ে জিয়াং তাকে বলেছিল সে তার ইচ্ছে মতো যে তার সাথে খারাপ করবে তাকে শাস্তি দিতে পারে। তো সে পরিষ্কার মানা করে দেয় আর বলে, আমি কোনো ভুল করিনি, তো আমি এই পানিশমেন্ট নিতে পারবো না। তখন তার ড্যাড আরও বেশি রেগে যাচ্ছিল, তুমি কার সাথে এমনভাবে কথা বলছো, আমি তোমার বাবা। তো ইউন বলছিল এমন বিষয় থাকলে আমার ড্যাড হওয়ার দরকার নেই, আমার কোনো যায় আসে না। এমনটা বলে এখানে চায়ের কাপ পেন্টিংয়ের উপরে ফেলে দেয় আর পেন্টিংটা তো খারাপ হয়ে যাচ্ছিল। এমন দৃশ্য দেখে সবাই তো পুরো শক হয়ে যায় আর স্টেপ মম তো এখানে খুশি হচ্ছিল যে কিনা এ এত দামি পেন্টিং খারাপ করে দিয়েছে।
তবে তো আজকের আর ছাড় পাবে না। তো বেবে তো তার উপর চিৎকার করে ওঠে, তুমি বাবার ফেমাস পেন্টারের পেন্টিং নষ্ট করে দিয়েছো, বলো তুমি এখন এর ক্ষতিপূরণ কিভাবে দেবে? ইউন বলছিল এটা তো শুধুমাত্র একটা পেন্টিং। আর সে মনে মনে ভাবছিল আমার বানানো একটা পেন্টিংকে এরা তো খাজানার মতো গুছিয়ে রাখছে। তো বেবি তার উপর চিৎকার করছিল আর বলছিল তুমি শুধুমাত্র এটাকে একটা পেন্টিং বলছো, কত ফেমাস পেন্টারের এটা তুমি কি জানো? আর এর কত দাম তুমি জানো? আর তুমি এটাকে এমনভাবেই নষ্ট করে দিয়েছো। তুমি বাবার কষ্টটা বুঝতে পারছো, তার এখন কতটা খারাপ লাগছে? তো ইউন বলছিল আমি তোমার মতো নাটকবাজ না, তাই তোমার অ্যাক্টিং বন্ধ করো। তো বেবে বলছিল ড্যাড দেখো, এ তো আমাকে মোটেই রেসপেক্ট করে না, আর এ তো তোমার পেন্টিংয়ের পেন্টারেরও রেসপেক্ট করছে না। ড্যাড তো এখানে মনে মনে ভাবছিল সত্যি আমার এই মেয়েটাকে ভিলেজ থেকে এখানে আনা উচিত হয়নি, আসলে এ এখানে থাকার যোগ্যই না, এর মধ্যে তো রেসপেক্ট নামের কোনো বস্তু নেই। তখন ইউন বলছিল এমনভাবে কান্নাকাটি করার দরকার নেই, যদি তোমাদের এত কান্না পেয়ে থাকে তবে আমি তোমাদের জন্য একটা নতুন পেন্টিং বানিয়ে দিতে পারি। তো ড্যাড বলছিল তুমি বানাবে? তোমার কি এতটা যোগ্যতা আছে যে কিনা তুমি এত সুন্দর পেন্টিং বানাতে পারবে? আর এখানে বেবেও তার মজা করাচ্ছিল। তো সেন বলছিল তোমরা তো এখনও পর্যন্ত তার ড্রয়িং দেখোনি, তবে তোমরা এমনটা কিভাবে বলতে পারো? এরপরে ড্যাড সেনকে বলছিল বেবিও তো তোমার সিস্টার তাই না, তবে তুমি শুধুমাত্র ইউনের জন্য বায়েস্ট কিভাবে হতে পারো? ইউন এই কথা শোনার পরে মনে মনে ভাবে এই বুড়ো লোকের কথার মানে আমার যে ভাই আছে আমার জন্য বায়েস্ট, এই কথাটা তো আমার জন্য অনেক ফানি মনে হচ্ছে। সেন বলছিল সিস্টার তুমি চিন্তা করো না, আমার তোমার উপরে পুরো ভরসা আছে, তুমি সেম এমন একটা পেন্টিং বানাতে পারবে। ইউন এই কথা শোনার পরে বুঝতে পারে মনে হয় এ জানতে পেরেছে আমি সেই ফেমাস পেন্টার। আর ওদিকে সেন মনে মনে ভাবছিল অফকোর্স আমি জানি তুমি আসলে সেই পেন্টার। ইউনের ড্যাড আর তার স্টেপ সিস্টারের তো বিশ্বাস হচ্ছিল না, তারা তো শুধুমাত্র তার মজা ঘোরাচ্ছিল। পরের দৃশ্যে ইউন যখন তার পেন্টিং বানাতে যাচ্ছিল সমস্ত মেয়ের সেখানে তাকে ঘিরে দেখছিল, কারণ তার পেন্টিং বানানোর পদ্ধতি অনেক বেশি আলাদা ছিল। তত সময় সেখানে ইউনের ড্যাড চলে আসে আর তাদের জিজ্ঞাসা করছিল এখানে কি চলছে। তো তারা বলছিল মিস ইউন এখানে পেন্টিং বানাচ্ছে। ড্যাডের তো বিশ্বাস ছিল না যে কিনা সে ভালো পেন্টিং বানাতে পারে, আর সে বলছিল একে আবার একবার গ্রামে পাঠিয়ে দাও। তো সেন তার সাইড নিয়ে বলছিল তোমার কি একটুও বিশ্বাস নেই নিজের মেয়ের ওপর? সে তাকে জোর করতে থাকে, তুমি এখানে দাঁড়িয়ে পুরো পেন্টিংটা দেখো। এরপরে ইউনের যখন পেন্টিং কমপ্লিট হয়ে গিয়েছিল মেট আর সমস্ত লোকেরা তো শক হয়ে যায়, সে তো সত্যি সত্যি অনেক ভালো অনেক সুন্দর একটা পেন্টিং বানিয়েছিল। এখানে ইউনের ড্যাড এখন জানতে পেরেছিল সে আসলে যে ফেভারিট পেন্টারকে এত বেশি পছন্দ করত সে আর অন্য কেউ না, তার মেয়ে ছিল। এখানে সেন মনে মনে ভাবছিল ড্যাড এখন কতটা শক হয়ে গিয়েছে, আসলে সে যে মেয়েকে এত বেশি ঘৃণা করে আসলে সে সেই ফেমাস পেন্টার। কিছু সময় পর সেখানে স্টেপ মম আর তার মেয়ে চলে এসেছিল আর তারা জিজ্ঞাসা করছিল এখানে কি চলছে। তো মেটস বলছিল মিস ইউন এখানে পেন্টিং করছে। বেবে যখন তার পেন্টিং দেখে সে তো পুরোই শক হয়ে যায়, আর সে বলতে থাকে এমনটা হতেই পারে না, এ এত ভালো পেন্টিং বানাতেই পারে না। তো সমস্ত মেটস বলতে থাকে তারা নিজের চোখে তাকে পেন্ট করতে দেখেছে, তবুও বেবে মানতে রাজি ছিল না। আর সে বলছিল নিশ্চয়ই সে চিটিং করেছে, আর এটা তার বানানো পেন্টিং হতেই পারে না। আর সে ভাবছিল এটা ড্যাডকে দেখতে দেওয়া যাবে না, সে যদি জানতে পারে এ এত ভালো পেন্টিং করতে পারে তবে তো আমি আর ড্যাডের কাছে কোনো কিছুই থাকবো না। কিন্তু সে এটা দেখে অবাক হয়ে যায়, ড্যাড তো প্রথম থেকে তার পেন্টিং দেখে ফেলেছিল আর সে অনেক বেশি খুশি হচ্ছিল। আর এখানে ড্যাড ভাবছিল এই পেন্টিংটা তো কালকের পেন্টিংয়ের থেকে অনেক বেশি ভালো, এই মেয়েটা আমাকে কোনো মিথ্যে কথা বলেনি। বেবর তো অনেক বেশি রাগ হচ্ছিল, এবার তো ড্যাড তার সাইডে হয়ে যাবে, আর এখন আমার কি হবে? বেবে তাড়াতাড়ি ইউনের পেন্টিং খারাপ করার জন্য তার কাছে চলে যায় আর তার নামে খারাপ খারাপ বলতে শুরু করে, এই পেন্টিংটা নিশ্চয়ই সেন বানিয়েছে আর সেই জন্য সে তাকে খারাপ করতে চলেছে। তখনই ইউন সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে তাকে নিচে ফেলে দেয়। আর এখানে বেবে আবার একবার নাটক করতে শুরু করে দেয়, আর স্টেপ মম আবার একবার নিজের মেয়ের সাথ দিচ্ছিল। তো ইউনের মনে হচ্ছিল এরা কত বেশি নাটক করছে। তত সময় সেখানে তার ড্যাড চলে আসে আর তাকে তার সিস্টারকে সরি বলতে বলে। তো ইউন শক হয়ে বলে সে আমার পেন্টিং খারাপ করার চেষ্টা করেছে আর তুমি আমাকে ওর কাছে ক্ষমা চাইতে বলছো? তুমি কি ওর ব্যবহারটা দেখোনি, সে কিভাবে আমার পেন্টিং খারাপ করতে চলেছিল? তো বেবি বলছিল আমি এমনটা করছিলাম না, আমার তো শুধুমাত্র পা স্লিপ হয়ে গিয়েছিল। এরপরে সে আবার একবার কান্নার নাটক করতে থাকে। তো ইউন বলছিল চুপ করো, তোমার কান্নার আওয়াজ শুনে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। তো বেবে বলে আমার এখানে যন্ত্রণা হচ্ছে আর তুমি এইসব কথা বলছো? তো সেন বলছিল তোমার আওয়াজ তো কত জোরে বের হচ্ছে, মনে হচ্ছে তোমার তো কোনো যন্ত্রণা হচ্ছে না, তুমি শুধুমাত্র নাটক করে চলেছো। তখনই তাদের মাঝে ড্যাড চিৎকার করে ওঠে বাস অনেক হয়েছে। এরপরে সে ইউনকে বলে তোমার সিস্টার তোমার পেন্টিং জেনে বুঝে খারাপ করুক বা না জেনে খারাপ করুক তুমি এইভাবে তাকে মারতে পারো না, তবে ভুল তুমি করেছো, তাই তোমার ভুলের জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। বেবে খুশি হয়ে যায় আর ভাবে ভালো হয়েছে ড্যাড তো আমার সাইডে আছে। বেবে বলছিল সিস্টার তুমি যদি এখন আমার কাছে ক্ষমা চাইতে চাও তবে প্রথমে তোমাকে নীল ডাউন করতে হবে আর ভালোভাবে আমার কাছে ক্ষমা চাইতে হবে। তো ইউনের অনেক বেশি রাগ হচ্ছিল আর সে ভাবছিল আমার তো এদের ফ্যামিলির বিষয়টা একটু ভালো লাগছে না।
এখনও পর্যন্ত এই মিশন কমপ্লিট হয়নি। আর এরা আমাকে এমনিতেও অনেক বেশি বিরক্ত করে দিয়েছে। সে অনেক বেশি ফার্স্ট্রেট হয়ে ডিসাইড করে আমি এখন এই পরীক্ষা ছেড়ে দিতে চাইছি। ইউনের ড্যাড তাকে কিছু একটা বলতে চলেছিল, তো সে বলছিল, আমি জানি ভুল আমার হোক বা না হোক, তোমরা সবসময় আমারই ভুল দেখতে পাবে, কারণ তোমরা আমাকে পছন্দ করো না। কিন্তু কোনো ব্যাপার না, আর আমিও এখানে থাকতে চাই না। এরপরে তাদের গুড বাই বলে সেখান থেকে চলে যাচ্ছিল। তো এখানে সেন তার ড্যাডকে বলছিল, ড্যাড তুমি এখন খুশি হয়েছো সিস্টারকে এখান থেকে তাড়িয়ে দিয়ে? তো সে বলছিল সে তো তার নিজের ইচ্ছায় গিয়েছে, আর ভালো হয়েছে চলে গিয়েছে। তো সেন বলে ঠিক আছে ড্যাড, তবে তুমি খুশি থাকো। এরপরে সেও সেখান থেকে চলে যায়। তো বেবে বলছিল, ড্যাড তুমি আমাকে এইসবের জন্য ব্লেম করবে না তো? আর ভাই তো কখনোই আমার সাইড নেয় না, আর সে তো শুধুমাত্র তার জন্য এতটা বায়াস। ড্যাড এখানে তার উপরেও চিৎকার করে ওঠে, তুমি আসলে তার পেন্টিং খারাপ করার চেষ্টা কেন করছিলে? তো সে বলছিল, ড্যাড তুমি কি বলছো? তো ওর ড্যাড ওর উপর চিৎকার করে বলছিল, আমি কোনো অন্ধ ব্যক্তি না। তার স্টেপ মম তার মেয়েকে একটু বোঝাতে শুরু করেছিল, নিজের ভুল মেনে নাও, এখন নিজের ড্যাডকে নিজের সাইডে রাখো। এরপরে সে ক্ষমা চেয়ে নেয়। তো ড্যাড বলে চলো ঠিক আছে। তো ড্যাড বলছিল চলো ঠিক আছে, যখন তোমার সিস্টার ফিরে আসবে তুমি তার কাছে ক্ষমা চেয়ে নিও। তো বেবে শখ হয়েছে আর বলে, কি তুমি তাকে ফিরিয়ে আনতে চলেছো? আর সে মনে মনে ভাবে, আমি যে এত কষ্ট করলাম তার কি হবে? এসব কিছু তো কোনো কাজের থাকলো না। তো ওর ড্যাড বলছিল, তোমার ভাই কোনো না কোনো রাস্তা বের করে নেবে ইউনকে ঘরে নিয়ে আসার, তুমি শুধুমাত্র অপেক্ষা করো তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। এমনটা বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াং তার কোম্পানির মিটিংয়ে ছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলছিল, বস মিস ইউন আপনার সাথে দেখা করতে এসেছে। তো জিয়াং তার মিটিং সেখানে ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে ইউনের সাথে দেখা করার জন্য বাইরে চলে যায়। সে তাকে দেখা মাত্রই অনেক বেশি রেগে যাচ্ছিল আর তাকে বলছিল, আমি তোমার প্রাণ নিয়ে নেব। তখনই জিয়ান তাকে শুধুমাত্র একটা হাত দিয়ে থামানোর চেষ্টা করছিল। আর তখন কোম্পানির সমস্ত এমপ্লয় তাদের দুইজনকে দেখছিল, আর তারা ভাবছিল আসলে এই সুন্দরী মেয়েটাকে। আর তারা বলাবলি করছিল, মিস্টার জিয়াং তো আজ পর্যন্ত কোনো মেয়েকে তার ধারে কাছে আসতে দেয় না, আর এই মেয়েটাকে যার সাথে সে এত কথা বলছে, লাস্ট টাইম যে তার সেক্রেটারি ছিল সে তার ক্লোজ যাওয়ার চেষ্টা করছিল, বস তো সঙ্গে সঙ্গে তাকে ফায়ার করে দিয়েছিল। এখানে তো ইউন কিছুতেই মানছিল না। তো জিয়ান তাকে উঠিয়ে তার অফিসে নিয়ে চলে যায়। আর তারা বলতে থাকে, আমরা তো বসকে কখনো এমন করতে দেখিনি। অ্যাসিস্ট্যান্ট এখানে সবাইকে রেগে রেগে দেখছিল আর সবাইকে নিজেদের কাজে যেতে বলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াং ইউনকে তার অফিসে নিয়ে আসার পরে তাকে বলছিল, নিজের রাগ ঠান্ডা করো, তোমার ক্ষুধা পেয়েছে, চলো আমরা খাবার খেতে যাই। তো ইউন বলছিল, আমি এখন কোনো কিছু খেতে চাই না, আমি শুধুমাত্র এখান থেকে ফিরে যেতে চাই। আমি তোমাকে দুটো অপশান দিচ্ছি, এক তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও, আর না হলে তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এই সমস্ত লোকেদের মাঝে আর থাকতে পারবো না, আমি আবার একবার আমার পুরনো জায়গায় ফিরে যেতে চাই। তো জিয়ান তাকে বলছিল, আমাদের ইউন তো অনেক বেশি রেগে গিয়েছে। তো ইউন বলছিল, আমি বললাম না, হয় অপশান 1 সিলেক্ট করো, নাহলে অপশান 2 সিলেক্ট করো, বলো তুমি কোনটা বেছে নিচ্ছ। তো জিয়াং মেনে নেয় আর বলে, ঠিক আছে আমি তোমার হেল্প করে দেবো, তুমি চাইছো না এখান থেকে চলে যেতে, চিফকে কল করো আর বলো তুমি এখান থেকে যেতে চাইছো। তো সে বলছিল, এটা এতটাই সহজ, তো তুমি এত সহজে কেন মেনে নিয়েছো? তো জিয়াং বলছিল, তাড়াতাড়ি কল করো। তো সে নাম্বার বলে আর ইউন কল করে, আর সে চিফকে রাজি করতে থাকে, আমি ফিরে যেতে চাই, ফিরে যাওয়ার পরে তুমি আমাকে অন্য কোনো একটা টাস্ক দিয়ে দিও, আমি সমস্ত টাস্ক করার জন্য রেডি আছি, কিন্তু আমি এইসব পারছি না। কিন্তু চিফ মানা করে দেয় আর বলে, তোমাকে ওখানেই থাকতে হবে আর ওই মিশনটাকে পূরণ করতে হবে। এরপরে সে কল কাট করে দেয়। এরপরে সে অনেক বেশি রেগে যায় আর জিয়াংকে মারতে শুরু করে, তুমি আমাকে বোকা বানিয়েছো। এরপরে সে বলছিল, আচ্ছা ঠিক আছে তোমার রাগ থামাও, আবার একবার কল করো, হয়তো সে মেনে নেবে। এরপরে আবার একবার ইউন তাকে কল করে। তো চিফ তার প্রতি খুব রেগে যায় আর তাকে ব্লক করে দেয়। আর ইউন তো এখানে আরও বেশি রেগে গিয়েছিল আর জিয়াংকে বলছিল, তুমি কি জানো আমি তাদেরকে বলে এসেছি আমি আর কখনোই সেখানে ফিরবো না, তো তুমি আমাকে আবার সেখানে বাড়াবে, ভাবো আমার কতটা মান সম্মান যাবে। জিয়াং এখানে তার রাগ শান্ত করার জন্য তাকে একটা আইডিয়া দেয়, সে তার ফ্যামিলির কোম্পানিকে শিক্ষা দেবে। এরপরে সে খুব তাড়াতাড়ি তাদের কোম্পানি ডেটা হ্যাক করতে থাকে আর তাদের লস করিয়ে দেয়। অন্যদিকে ইউনের ভাই তার হ্যাকারকে ডাকে, কিন্তু হ্যাকার তো তা সলভ করতে পারছিল না। তো সে তো এখানে বুঝতে পেরেছিল এই সব কিছুর পেছনে ইউনের হাত আছে, আর সে ভাবে এই কয়েক বছরে সে কত বড় এক্সপার্ট হয়ে গিয়েছে। এরপরে সে সঙ্গে সঙ্গে ইউনকে কল করে বলতে থাকে, তোমার তো আবার রাগ হয়ে গিয়েছে। আর সে তাকে সোজাসুজি জিজ্ঞাসা করে, তুমি তোমার ভাইয়ের সার্ভার হ্যাক করেছো তাই না? দেখো আমার পুরো 16 মিলিয়নের লস হয়ে গিয়েছে, তো ভালো হবে তুমি সেই ক্ষতিপূরণটা দিয়ে দাও। তো ইউন এখানে 15 মিলিয়ন জিয়াংকে চাইতে থাকে। তো জিয়াং বলছিল, মানি মেকার তো তুমি তাই না, তবে তুমি আমার কাছে কেন চাইছো? জিয়াংয়ের আওয়াজ শুনে ইউনের ভাই তাকে জিজ্ঞাসা করে, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সাথে আছো? তো ইউন বলছিল, আমি তোমাকে কেন বলবো? তো তার ভাই বলছিল, আসলে তুমি একটা ইয়ং ছেলের সাথে আছো তো, আর নিজের টাকা তার উপরে ওড়াচ্ছ, তুমি এখানে আসো আমি তোমার খেয়াল রাখবো। তো ইউন বলছিল, সে তো আমার থেকে বড়। তো তার ভাই আরও বেশি রাগ করছিল, তুমি কোনো ওল্ড ম্যানের সাথে আছো যে কিনা ফ্রিতে তোমার সাথে থাকছে। তো ইউন মানা করে দেয় আর বলে, আমি কোনো কিছু এক্সপ্লেন করতে পারবো না, আর আমি নিজেই ঘরে চলে আসবো। তো সে বলে,
আমি নিজে তোমাকে পিক করতে আসছি, সেই ওল্ড ম্যানকে আসতে দিও না। তো ইউন মানা করে দেয় আর বলে আমার বয়ফ্রেন্ড আমাকে ছাড়তে আসবে। এরপরে সে কল কাট করে দেয়। এরপরে ইউন যখন তার ভাইয়ের সাথে ঘরে পৌঁছায় তো তাকে দেখে বেবে বলছিল তুমি তো ঘরে আসবে না বলেছিলে। তো ইউন বলছিল আমি এখানে শখ করে আসিনি। তো এখানে ড্যাড বেবেকে খুব রাগে রাগে দেখছিল। তো সে সঙ্গে সঙ্গে ইউনকে সরি বলে দেয়। ইউন তো এই কথাটা শুনে পুরো শক হয়ে যায়। তুমি সরি কিভাবে বলে দিলে? তখন তার ভাই বলে ড্যাড নিশ্চয়ই তাকে বলেছে তোমাকে সরি বলার জন্য। তো ইউন বলছিল এমনটা কিভাবে হতে পারে, সে তো আমাকে এত বেশি ঘৃণা করে, সে তো এমনটা বলতেই পারে না, এমনটা তো অসম্ভব। তো ইউনের ভাই তাকে বলছিল এখন ড্যাড তোমার সাথে কথা বলবে, তুমি তার সাথে ভালোভাবে কথা বলো। তো সে বলছিল তুমি চিন্তা করো না, আমি খুব ভালোভাবে ফাইট করব। এরপরে ইউনকে তার ড্যাড সামনে এসে জিজ্ঞাসা করে তুমি সত্যি সত্যি সেই ফেমাস পেন্টার? এই কথা শোনার সাথে সাথে বেবে বলছিল ড্যাড আসলে ও পেন্টার কীভাবে হতে পারে, সে তো শুধুমাত্র সাধারণ একটা গ্রামের মেয়ে। তো ড্যাড তাকে বলছিল তুমি চুপ করো, আর ইউনকে বলছিল তুমি সেই পেন্টার কিনা বলো। ইউন মনে মনে ভাবছিল এই ওল্ড ম্যান কীভাবে জানতে পেরেছে আসলে আমিই সেই মাস্টার, কিন্তু এটা তো আমার সিক্রেট পরিচয় যা কিনা আমি বলতে পারবো না। তো সে বলে দেয় আমি ওই মাস্টার না। তবে তার ড্যাড বলছিল তবে তুমি ওই পেন্টিংটা কীভাবে ড্র করেছো? তো ইউন বলছিল একটা পেন্টিং ড্র করার জন্য কোনো ফেমাস পেন্টার হতে হবে, আমি তো আমার নিজের হাত দিয়ে ড্র করেছি। তো বেবে বলছিল তোমার কথার মানে কি, আমাদের কাছে কি হাত নেই? তো ইউন বলছিল আছে হয়তো, কিন্তু তোমার হাত তো কোনো কাজের না। এই কথা শোনার পরে তো বেবে আবার কান্না করতে শুরু করে দেয়। আর সে বলছিল দেখো এই ঘরে তো আমার কোনো জায়গা নেই, আমাকে এখানে কি কি বলা হচ্ছে। তো ড্যাড ইউনকে বলছিল তুমি তোমার সিস্টারকে এমনভাবে বুলি কেন করতে থাকো? তো ইউন বলছিল আচ্ছা তুমি দেখতে পাচ্ছ আমি ওকে বুলি করছি, কিন্তু এটা দেখতে পাচ্ছ না আমি কতটা উইক আর কতটা হেল্পলেস। তো তার ড্যাড তো হাসতে শুরু করে দেয় তুমি নিজেকে হেল্পলেস বলছো? এরপরে সে বলে আচ্ছা ভালো হবে এইসব কথা শেষ করা যাক, আর আমি এখন তোমাদের দুজনকে এটা বলে দিই তোমরা দুজন কাল থেকে একসাথে ইউনিভার্সিটি যাবে। এই কথা শোনার পরে তো দুজনেই পুরো শক হয়ে যায়। ইউন তো মনে মনে ভাবছিল আমি এত বেশি ট্যালেন্টেড, তবুও আমাকে এখনও পর্যন্ত পড়াশুনো করতে হবে। তখনই এখানে ড্যাড বেবিকে বোঝাচ্ছিল তোমার সিস্টার এখানে নতুন নতুন এসেছে, এ শহরের কোনো জায়গা জানে না, তাই তুমি ওকে সাথে করে নিয়ে যাবে আর সমস্ত কিছু শেখাবে যাতে এ আমাদের ফ্যামিলিকে লজ্জায় না ফেলে। এরপরে সে ইউনকেও ভালোভাবে ব্যবহার করতে বলে সেখান থেকে চলে যায়। ইউন ভাবে সত্যি সত্যি এই ওল্ড ম্যান তো আমার পেছনে পড়ে গেছে। বেবের তো অনেক বেশি রাগ হচ্ছিল, একে তো আমার হাতে তুলে দিয়েছে, ঠিক আছে তবে একে ভালোভাবে শিক্ষা দিয়ে দেবো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ইউন ক্লাসে পৌঁছে গিয়েছিল আর ক্লাস টিচার সবার সামনে তাকে ইন্ট্রোডিউস করছিল যে কিনা ও এখানে নতুন স্টুডেন্ট। বেবে ক্লাসে বসেছিল আর সে ভাবছিল ঘরে তো ভাই তাকে প্রোটেক্ট করছিল, কিন্তু এটা তো আমার জায়গা আর এখানে শুধুমাত্র আমার চলবে। এরপরে ক্লাসের সমস্ত স্টুডেন্ট ইউনের বিরুদ্ধে চলে যায় আর তারা বলতে থাকে এইভাবে মাঝপথে আসা কোনো মেয়েকে তারা অ্যাকসেপ্ট করবে না, কারণ এখানে সবাই তাদের অ্যাবিলিটির কারণে এসেছে আর সে তো কোনোদিন স্কুলে যায়নি, তবে সে এখানে কিভাবে আসতে পারে। টিচার সবাইকে চুপ করে থাকতে বলে আর সে মনে মনে ভাবে প্রিন্সিপাল নিজেই আমাকে এর সাথে সাক্ষাৎ করিয়েছে আর বলছিল তো প্রফেসর সবাই তবে কিভাবে এর সাথে পাঙ্গা নিচ্ছে। এরপরে সে ইউনকে বলছিল তুমি নিজেই সবাইকে এক্সপ্লেন করে দাও তুমি স্কুলে গিয়েছিলে কিনা। তো সে বলছিল এটা তো সত্যি কথা, আমি কখনো স্কুলে যাইনি। টিচার তো পুরো অবাক হয়ে যায়, এ কি বলছে। তখনই ভেবে তার সমস্ত ক্লাসমেটকে বলতে শুরু করে এ আসলে আমার সিস্টার যে কিনা গ্রাম থেকে এসেছে আর এ তো কোনো কিছুই জানে না আর সে তো অনেক বেশি রুড, আর আমার ড্যাড চাইছে সে যেন আমার মতো হয়ে যায়, তাই তো সে কলেজে এক্সট্রা টাকা দিয়ে আমার সিস্টারকে এখানে অ্যাডমিশন করিয়েছে। তো প্লিজ তোমরা এখানে আমার সিস্টারকে অ্যাডজাস্ট করে নাও। তো সমস্ত লোকেরা বেবের এই নাটক দেখার পরে ভাবতে থাকে সে আসলে কত ভালো, সে কিভাবে তার সিস্টারের সাইড নিচ্ছে, কিন্তু ওই মেয়েটা তার সিস্টার হওয়ার যোগ্য না। তখন ইউন এখানে বেবেকে বলছিল তুই নিজেই প্রথমে আমার সম্পর্কে উল্টোপাল্টা বলেছিস যে কিনা আমি পড়াশোনা করতে জানি না, আর এখানে সবার সামনে ভালো হওয়ার নাটক করছিস। সত্যি তুমি কতটা নাটক করতে পারো। এখানে ইউনের কথা শোনার পরে কিছু মেয়েরা বুঝতে পারে সে একদম সত্যি কথা বলছে, বেবে আসলে কতটা চালাক। বেবে তার সম্পর্কে কথাগুলো শোনা মাত্র কান্না করার নাটক করতে থাকে। এরপরে টিচার ইউনকে বসতে বলে, ইউন বেবির পেছনে গিয়ে বসে পড়ে। তো বেবি পেছনে করে সঙ্গে সঙ্গে তাকে দেখতে থাকে। তো ইউন বলছিল তুমি তো কান্না করছিলে না, কিন্তু তোমার চোখে তো জল দেখা যাচ্ছে না। তো মেয়েগুলো তা শুনে ফেলে আর বলতে থাকে সত্যি এ তো কত বড় মিথ্যাবাদী বেরোলো। এরপরে ক্লাসের পরে বেবের তো অনেক বেশি রাগ হচ্ছিল। তত সময়ে তার কাছে তার একটা ফ্রেন্ড চলে আসে যে কিনা তাকে লাইক করতো। সে তাকে বলছিল তোমার কি হয়েছে আর তুমি দুঃখী কেন হয়ে আছো। তো বেবে ইউনকে দেখে বলে বাস একজন আছে যে কিনা আমাকে খুব বিরক্ত করছে। তো সে বলছিল তুমি চিন্তা করো না, যে তোমাকে বিরক্ত করবে আমি তাকে ছাড়বো না। এরপরে সে তার হাত ধরে বলছিল তুমি কি আমার আঙ্কেলের সম্পর্কে জানতে চাইবে না। সে তো অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তাড়াতাড়ি বলো। তো সে বলতে শুরু করে নেক্সট উইক আমাদের যে ট্রেনিং হতে চলেছে সেখানে আমাদের আঙ্কেল আসছে অফিসার হয়ে সবাইকে শেখানোর জন্য। তো সে তো এই কথা শুনে অনেক বেশি খুশি হচ্ছিল। তবে তো সত্যি সত্যি সে আসছে, সে এখানে থাকবে তো না, তুমি কি আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিতে পারবে।
তো সেই ছেলেটা বলছিল আমার আঙ্কেল কোনো বাচ্চা মেয়েতে ইন্টারেস্টেড না, তাই এইসব করে কোনো লাভ হবে না। আর তুমি কি আমার আন্টি হতে চাইছো? তো ভেবে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। মনে হয় তুমি আমাকে সাহায্য করতে চাইছো না, ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা কথা বলবো না। তো এসব দেখে সে রাজি হয়ে যায় তাকে সাহায্য করার জন্য। এরপরে বেবে ভাবছিল একবার আমি মিস্টার জিয়াংয়ের গার্লফ্রেন্ড হয়ে যাই, তারপরে আমি সবাইকে সঠিক শিক্ষা দেবো, আর ইউনকে তো ছাড়বো না। এরপরে যখন ট্রেনিংয়ের সময় চলে আসে, সমস্ত স্টুডেন্ট এখানে অফিসারের জন্য অপেক্ষা করছিল, তখনই বেবের ফ্রেন্ড ইউনকে বলছিল দেখে নিও আমি তোমাকে এই কলেজ থেকে বের করে ছাড়বো। তো সেও তাকে ধমকি দিতে শুরু করেছিল। তো সে ভাবছিল আসলে এই মেয়েটা কে যে যার সম্পর্কে প্রিন্সিপাল পর্যন্ত আমাকে সাবধান করেছে যাতে আমি তার সাথে পাঙ্গা না নিই। এরপরে আমরা দেখতে পাই ইউন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েছিল, আর সেখানকার সমস্ত লোকেরা বোর হচ্ছিল। আসলে কে সেই অফিসার যে কিনা সবাইকে অপেক্ষা করাচ্ছে। প্রিন্সিপালও তার জন্য এমনভাবে অপেক্ষা করছিল। আর তত সময়ে জিয়ানের এন্ট্রি হয়, আর সমস্ত লোকেরা তো তাকে দেখতেই থাকে। দেখো একে, সে তো কত বেশি হ্যান্ডসাম। আর এখানে বেবেও তাকে দেখছিল, আর সে ভাবছিল এ তো আমার বন্ধু হানের আঙ্কেল। হানকে তো তার ফ্রেন্ড বলছিল তোর আঙ্কেল তো স্পেশালি মনে হয় তোর জন্য এসেছে, ইয়ার তুই তো অনেক বেশি লাকি। তো সে তো অনেক বেশি খুশি হচ্ছিল। কিন্তু এখানে জিয়াং যখন ইউনকে খুঁজছিল, তো এই সমস্ত মেয়েরা ভাবতে থাকে সে আসলে কাকে দেখছে। আর তাদের মধ্যে একজন বলছিল মনে হয় মিস্টার জিয়াং তোমাকে দেখছে। তো বেবে তো অনেক বেশি খুশি হচ্ছিল, কিন্তু জিয়াং তো ইউনকে দেখছিল। আর সে তো মনে মনে ভাবছিল একে দেখে মনে হচ্ছে ঘুমোচ্ছে। সেখানে আরও একটা ছেলে ইউনকে ঘুমোতে দেখে নেয়, আর তার উপরে হাত রেখে বলতে থাকে তুমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছো? তখনই সে তার হাত ধরে তাকে সামনে নিয়ে এসে নিচে ফেলে দেয়। তো সমস্ত লোকেরা তো পুরোই অবাক হয়ে যায়। এরপরে বেবে এখানে ক্যাপ্টেনকে সঙ্গে সঙ্গে সরি বলে, আর এখানে আবার একবার ইউনের নামে খারাপ কথা বলতে থাকে। আমার সিস্টার গ্রাম থেকে এসেছে, তাই তো সে এমন রুট, প্লিজ ক্ষমা করে দিও, আমি তার হয়ে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন এখানে প্রিন্সিপাল জিয়াংকে বলছিল আসলে এই প্রফেসর ইউন কি করছে আমরা তো বুঝতে পারছি না। তো জিয়াং খুশি হচ্ছিল, এটা তার স্টাইল আর তাকে করতে দাও। এখানে জিয়াংয়ের আর যারা সাথীরা ছিল এর ট্রেনিং স্টাইল তো সবার থেকে আলাদা, যেমনটা এ প্র্যাকটিস করছে এমনটা নয়, তো এ তোমার লোক। তো জিয়াং অনেক খুশি হয়ে বলছিল হ্যাঁ এ আমারই লোক। এরপর সে প্রিন্সিপালকে বলে চলো ট্রেনিং স্টার্ট করা যাক। তখন এখানে ইউন ঘুম থেকে উঠে পড়ে, আর সে তো অনেক বেশি খুশি হচ্ছিল, সে খুব ভালোভাবে ঘুমিয়ে উঠে পড়েছে। এরপরে যখন সে জিয়াংকে দেখে সে ভাবে এখানে কি করছে। ভেবে তো এখনও পর্যন্ত তার নাটক চালিয়ে যাচ্ছিল। তার ফ্রেন্ড বলছিল তুমি চিন্তা করো না, আমি এখনও তোমাকে হেল্প করব। এরপরে সে বলে আমি ইউনকে চ্যালেঞ্জ করতে চাই, আর যদি সে হেরে যায় তবে তাকে তার সিস্টারের কাছে ক্ষমা চাইতে হবে। ইউন তো তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেয়। আর এখানে জিয়াং তো অনেক বেশি স্মাইল করছিল, তো তার সাথে জিজ্ঞাসা করছিল সে কি তাদের থামাবে না। তো সে বলছিল আমার ইউনের জন্য চিন্তা নেই, কারণ সে নিশ্চয়ই জিতে যাবে। তো তার ফ্রেন্ড ভাবছিল নিশ্চয়ই সে জিতে যাবে, কারণ সে একটা রোবট, আর সে তো এত বড় একটা এজেন্ট, সে তো হারতেই পারে না। তার তো নিজের নেফিউকে বাঁচানো উচিত, না হলে তার বেইজ্জতি হয়ে যাবে, তাও আবার এতগুলো লোকের সামনে। এরপরে আমরা দেখতে পাই ইউন আর সেই ছেলেটা হানের মধ্যে রেস শুরু হয়ে যায়। ইউন তো এত জোরে দৌড়াচ্ছিল যে কিনা সে অনেক পিছনে থেকে গিয়েছিল, আর সবাই তো তা দেখতে থাকে। ইউন তো সত্যি সত্যি কত বেশি ট্যালেন্টেড। আর এখানে জিয়াংও দাঁড়িয়ে দাঁড়িয়ে তার রেস দেখছিল, আর এমনটা দেখে তো বেবের অনেক বেশি রাগ হচ্ছিল, তার তো আমাকে দেখা উচিত কিন্তু ওকে দেখছে। ইউন তো রেস দিতে যায় আর সমস্ত লোক তার তারিফ করছিল। এরপরে জিয়াং ইউনের কাছে আসে। তো ইউন বলছিল তুমি এখানে কি করছো? আমি শুনেছি তুমি নাকি তোমার ওই নেফিউর জন্য এসেছিলে, তো যাও গিয়ে দেখো তাকে। সে তো সেখানে হেরে ভূত হয়ে পড়ে আছে। তো সে বলছিল আমি স্পেশালি শুধুমাত্র তোমার ট্রেনিং দেখার জন্য এসেছি। এখানে ইউনের জুতোর ফিতে খুলে গিয়েছিল, তো সে জিয়াংকে বলছিল আমার জুতোর ফিতে বেঁধে দাও। তো সে নিচে বসে বাঁধতে শুরু করে। সবাই তো এই দৃশ্য দেখে পুরোই অবাক হয়ে যায়। বেবের তো অনেক বেশি রাগ হচ্ছিল, এ তো আমার লাভ আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর এখন আমি তো ওকে ছাড়বো না, আর আমি হানের উপর ডিপেন্ডেন্ট থাকতে পারবো না, আমাকে নিজেকেই কিছু করতে হবে। এরপরে হান আর ইউন দুজনকেই পানিশমেন্ট দেওয়া হয়। তো দুইজন একসাথে বাইরে গিয়েছিল। তো ইউন তাকে বলছিল চলো আমরা এখান থেকে বারবিকিউ খেতে যাব। তো সে বলছিল যদি আমরা ধরা পড়ে যাই তো সে বলছিল ভয় পেও না, আমি তো আছি। কিন্তু তত সময় জিয়াং সেখানে চলে আসে। তো তাকে দেখে হান পালিয়ে যায় আর বলে আঙ্কেল এসব কিছু আমার প্ল্যান ছিল না, ওর প্ল্যান ছিল। তো এখানে ইউন বলছিল সত্যি সত্যি তোমার নিভিউ তো কতটা ভীতু, সে তো ভয়ে এত তাড়াতাড়ি তোমাকে সব সত্যি বলে দিয়েছে। এখানে জিয়াং তাকে বলছিল তার ট্রেনিং এর প্রতি খেয়াল দেওয়া উচিত। এরপরে আমরা দেখতে পাই তাদের ট্রেনিং কমপ্লিট হয়ে গিয়েছিল, আর ইউনকে কলেজ পর্যন্ত ছাড়ার জন্য হান তার লাগেজ নিয়ে এসেছিল, আর বেবি এইসব কিছু দেখছিল। হান তো তার পিছনে পড়ে থাকতো, কিন্তু এখন তো সে ইউনের জন্য কাজ করছে। এখানে জিয়াং তাকে অর্ডার দিয়েছিল সে 7 দিন পর্যন্ত ইউনের জন্য কাজ করবে, এটাই তার পানিশমেন্ট। আর এখানে জিয়াং তো বেবের সাথে কোনো কথা বলে না, সেখান থেকে চলে গিয়েছিল। বেবে তো অনেক বেশি দুঃখী হয়ে যায়। আর এখানে ইউনের সেকেন্ড ব্রাদার তার সাথে দেখা করতে এসেছিল, আর সে তার সাথে কথা না বলে বেবের সাথে কথা বলছিল। তো বেবের সমস্ত ফ্রেন্ড তার তারিফ করতে শুরু করে, তোমার ভাই তো এত ফেমাস একজন, আর সে তোমার কত কেয়ার করে। বেবে তো শক হয়ে যায়, আজ পর্যন্ত তার সেকেন্ড ব্রাদার তাকে কোনোদিন এত ভাও দেয়নি, আর আজকের তাকে এত সিস্টার সিস্টার বলছে। আসলে সে জেনে বুঝে ইউনকে জলস করানোর জন্য এইসব কিছু বলছিল। আর সে ইউনকে বলছিল তুমি আমার কাছে আমার কোনো সিস্টার না। তো সে বলছিল তাতে আমার কোনো যায় আসে না, আর সে চলে যাচ্ছিল।
এই কথা শুনে সে তো পুরো শক হয়ে যায় আর তাকে থামিয়ে বলে, তোমার সত্যি সত্যি কোনো ফারাক পড়ছে না, নাকি তুমি এইসব কিছু নাটক করছো? তো ইউন তাকে নিচে ফেলে দেয়। তো সমস্ত লোকেরা তাকে সেকেন্ড ব্রাদারের কাছে ক্ষমা চাইতে বলে। আর এখানে বেবেও একই কথা বলছিল। তো এখানে ইউন বেবেকে একটা সোজা থাপ্পড় মেরে দেয়। তো এখানে বেবে আর তার ফ্যানরা মিলে বলছিল তার এতটা সাহস কি করে হলো যে কিনা সে এখানে এদের দুইজনকেই মেরেছে। তো এখানে জিয়াং চলে এসেছিল ইউনের সাইড নেওয়ার জন্য আর সে বলছিল আমি ওকে এতটা সাহস দিয়েছি। তো সেখানে থাকা সমস্ত মেয়েরা বলতে থাকে তারা তো শুধুমাত্র ইউনকে এই কারণে ক্ষমা চাইতে বলছিল কারণ সে তার সেকেন্ড ব্রাদার আর সিস্টার দুজনকেই মেরেছে। তো এখানের যে ইউনের সেকেন্ড ব্রাদার ছিল সে ইউনের সাথে হ্যান্ডশেক করতে চেয়েছিল। তো জিয়াং তার সাথে কোনো কথা বলে না, তাকে বলে দেয় আমি তোমার কোম্পানির সাথে সমস্ত কন্ট্রাক্ট শেষ করে দেবো। তো ইউনের ভাই তো তাকে ব্লেম করতে থাকে আর সে জিয়াংকে বলছিল আপনি শুধুমাত্র গ্রামের মেয়েটার জন্য এসব কিছু করছেন। তো সে তাকে বলছিল দ্বিতীয়বার তাকে এমন কিছু বলার সাহস করবে না। এখানে সে ইউনের সাইড নেয় আর তাদের সবাইকে অনেক বেশি কথা শোনায়। এরপরে সেখান থেকে চলে যায়। বেবে তো শুধুমাত্র দেখতে থাকে আর এখানে ইউনের ভাইও অনেক বেশি রাগ করে সেখান থেকে চলে যায় আর তার সমস্ত ফ্রেন্ড তাকে মারতে শুরু করে। এখানে ইউন গাড়িতে করে তার সাথে যাওয়ার সময় তাকে আবার একবার বয়ফ্রেন্ড হতে বলে আর তাকে নিজের ভালোবাসার প্রকাশ করতে থাকে। সে আজ পর্যন্ত তার কত বেশি কেয়ার করেছে আর সে সব সময় তাকে সাপোর্ট করে, তাই তো সে তাকে অনেক বেশি পছন্দ করে। কিন্তু এখানে জিয়াং তবুও রাজি হয় না। তো ইউন রেগে সেখান থেকে চলে যায় আর জিয়াং ভাবতে থাকে সে তাকে এত তাড়াতাড়ি এই জন্যই হ্যাঁ বলেনি কারণ সে যদি পরে রিগ্রেট করে। তো এরপরে ইউন যখন পুরো ফ্যামিলির সাথে বসে ডিনার করছিল এখানে তো বেবের মুড প্রথম থেকে খারাপ ছিল কারণ সে যে এত মার খেয়েছিল। তখন ইউন তার ভাই সেনকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে সবসময় ভালোভাবে ট্রিট এই জন্য করো কারণ তুমি আমাকে পছন্দ করো? তো সেন বলে নিশ্চয়ই, তুমি যে এত ভালো মেয়ে। তার তো শুধুমাত্র জিয়াংয়ের কথা মনে পড়ছিল, তবে সেও তো তাকে পছন্দ করে আর জিয়াংও তার সাথে খুব ভালো ব্যবহার করে। এখানে সে খাবার ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তাকে থামানোর চেষ্টা করলে সেও তবুও শোনে না। এরপরে আমরা দেখতে পাই তারা তাদের ফ্যামিলির তরফ থেকে কোনো একটা পার্টিতে গিয়েছিল আর এখানে বেবে ইউনের সম্মান নষ্ট করার জন্য কিছু প্ল্যান করছিল, কিন্তু সে নিজেই তার জালে ফেঁসে যায় কারণ এখানে ইউনের হেল্প করার জন্য জিয়াং চলে এসেছিল আর ইউন তো এখানে বেঁচে যায়। এরপরে আমরা দেখতে পাই তার ফাদার যখন এই বিষয়ে জানতে পারে বেবে কিভাবে তাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করছে, তো সে তো তাকে অনেক বেশি বকাবকি করছিল আর তাকে তাদের ফ্যামিলি থেকে বেরিয়ে যেতে বলে। আর বেবে খুব রেগে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল আর সে ভাবছিল এখন তার কাছে আর কেউ নেই কারণ ইউন তার বাবাকেও তার থেকে ছিনিয়ে নিয়েছে আর তার সমস্ত ভাইদেরও। এরপরে আমরা দেখতে পাই জিয়াং ইউনের সাথে দেখা করতে গিয়েছিল আর সে হাতে করে ফুলের তোড়া নিয়ে গিয়েছিল। সে তার রাগ থামানোর চেষ্টা করছিল, তখনই ইউনের দুই ভাই তাকে দেখছিল। তারা দুইজন এমনটা দেখে খুশি হচ্ছিল, কেউ তো তাদের সিস্টারকে এত পছন্দ করে। তখন বেবে খুব রেগে গাড়িতে বসে তাদের দেখছিল আর সে শুধুমাত্র ইউনকে দেখে জলস হচ্ছিল আর সে তাকে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করতে চাইছিল। কিন্তু তখনই জিয়াং তাকে দেখে ফেলে আর সে তাড়াতাড়ি ইউনকে ঠেলে দেয় আর সে গাড়ির সামনে নিচে চলে এসেছিল। তো তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর এখানে তার অনেক বেশি চোট লেগেছিল। তারা তাড়াতাড়ি করে জিয়াংকে হসপিটালে নিয়ে যায় আর ইউন সেই বেবেকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার সমস্ত লোককে তার কাছে নিয়ে গিয়েছিল। এরপরে সে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এরপরে সে অনেক বেশি ক্ষমা চাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ইউন তার একটা কথাও শোনে না। এরপরে সে যখন হসপিটালে পৌঁছায় ইউন এখানে একটু ভুল বুঝে যায়। সে মনে করে জিয়াং মারা গেছে আর সেখানে তার ডেড বডি মনে করে সে কান্না করতে থাকে আর বলতে থাকে তোমার কোনো কিছু হতেই পারে না। আর সে তার ভালোবাসার প্রকাশ করতে থাকে আর সে বলতে থাকে সে লাইফে আসার পর থেকেই সে তো ইমোশন ফিল করতে পারছে আর সে বুঝতে পেরেছে আসলে ভালোবাসে কি। আর সে তার কাছে সমস্ত কিছুর জন্য ক্ষমা চাইতে থাকে, যা কিছু তার জন্য তার রাগের কারণ ছিল। আর সে বলতে থাকে এবার থেকে আমি আর কখনোই তোমাকে বিরক্ত করব না। তখন আমরা দেখতে পাই জিয়াং তো ইউনের সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সমস্ত কথা শুনছিল। এরপরে সে ইউনের সামনে চলে আসে, তো সে তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। জিয়াং বলছিল তুমি যা কিছু বলেছো সব কিছু কি সত্যি ছিল। এরপরে সে তাকে ধীরে ধীরে মারতে শুরু করে। এরপরে দুইজনে স্মাইল করতে শুরু করে আর এখানে ইউনের দুই ভাই তাদের দুইজনকে দেখছিল আর তারা দুইজনে এখন তাদের দুইজনকে সাপোর্ট করছিল। এরপরে ফাইনালি ইউন আর জিয়াং এর বিয়ের দিন চলে আসে আর দুইজনে বিয়ের জন্য অনেক বেশি খুশি ছিল আর এর সাথেই এই ড্রামার হ্যাপি এন্ডিং হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ গাইস।